সাংবাদিকদের সাথে আমার যে হৃদ্যতা সেটা শুধু সাংবাদিক না, আপনি যদি একটু খোঁজ নেন, আপনি আমার যারা আগে আমি যাদের সাথে কাজ করেছি, আপনি আমার এরকম কখনো হয় নাই যে তারা আমাকে ফোন দিয়েছে বা টেক্সট করেছে আমি তাদেরকে রিপ্লাই করি নাই। আমি এটা কখনো ভুলবো না, কিন্তু আমার হয়তো আপুর সাথে প্রত্যেকদিন কথা হয় না, ইভেন কথাই হয় না। কিন্তু বন্যা মির্জা সেই মানুষটা যে আমার বাচ্চাকে নিয়ে যখন আমি বিপদে পড়েছি তখন উনি আমার হাতটা ধরে আমার পাশে দাঁড়াচ্ছে। এরকম অনেকে আছে যাদেরকে আমি রিচ করার চেষ্টা করেছি কিন্তু আমি রিচ করতে পারি নাই। তো তারা যখন আমি কানজে গিয়েছি, তারা যখন আমাকে রিচ করার চেষ্টা করেছে, ডেফিনেটলি তারা আমার পর্যন্ত আসতে পারে নাই। কিন্তু আপনি অনলাইনের একটা বাচ্চা ছেলে, এটা নিয়ে ধরেন একজন ভাইয়ার সাথে আমার ঝগড়া লেগে গেল, বললো যে তুমি ওর ইন্টারভিউ কেন করবা লাইভ। তো আমি বললাম ভাইয়া, কারণ হচ্ছে ও ওই মানুষটা যে আমার পাশে ওই সময় ছিল, আমি কেন এটা ভুলে যাব। সো প্রথমত ভাইয়া আমি জানি না যে স্টারডমটা কি আসলে, কারণ আমি জানি না, কারণ আমি আসলে এখনো আপনি যদি বলেন যে এখন তুমি যেটা উপভোগ করছো সেইটা হয়তো আমি এখনো কিন্তু যেমন আমি প্রোগ্রামে গিয়েছি, আমি কিন্তু ওই যে টিভিতে গিয়েছি ওদের গাড়িতে গিয়েছি, আমি সিএনজিতেও চলাচল করি এবং এগুলো নিয়ে আমার কোনো মানে নাই, কারণ আমার মনে হয় যে এগুলো আমাকে আসলে পিছনে টেনে ধরবে। আর যে জিনিসটা আপনি বললেন যে সাংবাদিকদের সাথে আমার যে হৃদ্যতা, সেটা শুধু সাংবাদিক না, আপনি যদি একটু খোঁজ নেন, আপনি আমার যারা আগে আমি যাদের সাথে কাজ করেছি, আপনি আমার এরকম কখনো হয় নাই যে তারা আমাকে ফোন দিয়েছে বা টেক্সট করেছে আমি তাদেরকে রিপ্লাই করি নাই। কারণ আমার কাছে মনে হয় যে একজন মানুষ হিসেবে, এটা আমি অ্যাক্টর হিসেবে বলছি না যে আমার অ্যাক্টর হিসেবে কি করা উচিত, আমার কাছে মনে হয় যে একজন মানুষ হিসেবে মানুষের কৃতজ্ঞতা বোধটা থাকাটা ভীষণ জরুরি। কারণ আপনি যখন ভালো আছেন ভাইয়া, তখন আপনার সাথে আসলে অনেকেই থাকবে বা থাকে, বা মানুষের এক একটা পর্যায়ে মানুষ কিন্তু নতুন নতুন মানুষের সাথে আসলে তার সম্পৃক্ততা হয়, তার পরিচয় হয়, তার হয়তো পরিধিটা বাড়ে। কিন্তু আপনি যাদেরকে দিয়ে হয়তো আপনার শুরুটা, বা যারা আপনাকে আসলে এমন একটা সময় পাশে ছিল, যাদের সেই পাশে থাকাটা ওই সময় আপনার খুব জরুরি দরকার ছিল, যেমন বন্যা আপু, আমি এটা কখনো ভুলবো না। কিন্তু আমার হয়তো আপুর সাথে প্রত্যেকদিন কথা হয় না, ইভেন কথাই হয় না। কিন্তু বন্যা মির্জা সেই মানুষটা যে আমার বাচ্চাকে নিয়ে যখন আমি বিপদে পড়েছি তখন উনি আমার হাতটা ধরে আমার পাশে দাঁড়াচ্ছে। সেই সময় থেকে না, সেই সময়টায়। তারপরে হয়তো ওনার সাথে আমার আর ওইভাবে যোগাযোগ হয় নাই, তারপরে হয়তো ওনার সাথে আমার সাথে কখনোই কারোর সাথে কিন্তু ওই রকম সম্পর্ক না যে ধরেন একদম প্রত্যেক দিন দেখা হতে হবে। বাট এই ছোট ছোট জিনিসগুলো আমি খুব মনে রাখি, কারণ এটা দেখতে ছোট বাট এইটার ইম্প্যাক্ট আমার লাইফে অনেক। আর ধরেন সেই সাংবাদিকগুলা যারা আসলে ছোট ছোট ছেলেরা, তখন মাত্র, এখন সবাই অনেকে আবার একটু সিনিয়র হয়েছে, ওরা কিন্তু এখন আবার সিনিয়র হয়েছে, ছোট ছোট ওরা হয়তো ছোট ছোট রিপোর্ট করে। আমার কথাগুলো আমি ওদেরকে যখন বলেছি, ওরা কিন্তু মনোযোগ দিয়ে শুনেছে এবং আমার সাইড থেকে ওরা আমাকে বোঝার চেষ্টা করেছে এবং ওরা আমাকে সেই সাপোর্টটা দিয়েছে। তো এখন আমি কেন ওদেরকে ভুলে যাব, আমি কিভাবে ভুলে যাব? আজকে আমার ভালো কথা লেখার অনেক মানুষ আছে, বাট আমি যখন অনেক খারাপ অবস্থায় ছিলাম তখন আমাকে নিয়ে দুইটা কথা লেখার মানুষ আমি খুঁজে পাই নাই ভাইয়া। এরকম অনেকে আছে যাদেরকে আমি রিচ করার চেষ্টা করেছি কিন্তু আমি রিচ করতে পারি নাই। তো তারা যখন আমি কানজে গিয়েছি, তারা যখন আমাকে রিচ করার চেষ্টা করেছে, ডেফিনেটলি তারা আমার পর্যন্ত আসতে পারে নাই। কিন্তু আপনি অনলাইনের একটা বাচ্চা ছেলে, এটা নিয়ে ধরেন একজন ভাইয়ার সাথে আমার ঝগড়া লেগে গেল, বললো যে তুমি ওর ইন্টারভিউ কেন করবা লাইভ। তো আমি বললাম ভাইয়া, কারণ হচ্ছে ও ওই মানুষটা যে আমার পাশে ওই সময় ছিল, আমি কেন এটা ভুলে যাব। সো এইটা আমার কাছে মনে হয় যে একজন মানুষ হিসেবে ভাইয়া আমার, হ্যাঁ, এবং আমি সেটা শিখেছি। এটা অবশ্যই আমি আমার বাবা মার সাথে আমার অনেক কিছুতে দ্বিমত আছে, বাট আমি আমার বাবা মার কাছে অনেক গ্রেটফুল ভাইয়া, কারণ আমার বাবা ভীষণ সৎ একজন মানুষ ছিলেন, অফিসার, পানি উন্নয়ন বোর্ডে ছিলেন, ওনার নাম মোহাম্মদ আমিনুল হক। সো পানি উন্নয়ন বোর্ডে যারা আমার বাবার সমসাময়িক বা বস ছিলেন, জুনিয়র ছিলেন, সবাই আমার বাবাকে এক নামে চিনে, কারণ সে এত বেশি সৎ ছিলেন যে বছরের মাঝখানে তার পোস্টিং হতো এবং আমরা হচ্ছে বছরের মাঝখানে স্কুল চেঞ্জ করে আরেক স্কুলে চলে যেতাম। হ্যাঁ,
তো আমরা অনেক সাফার করেছি, বাট আমার বাবার নামটা শুনে যখন কেউ আমাকে বলে ও তুমি আমিনুল হকের মেয়ে, মানে ওই যে ভালো লাগাটা, ওই যে সম্মানটা আমি তার চোখে দেখি, আমার মনে হয় যে এটা অনেক জরুরি। সো আমার বাবা মা আমাকে আসলে ওই শিক্ষাটা দিয়েছে যে মানুষের সাথে কিভাবে আমি বিহেভ করব। ইভেন আমার এই যে আমি সময় মতো যাওয়ার যে প্র্যাকটিসটা, আমাকে বোম্বেতে সেটে এরকমও হতো যে সবাই হয়তো একই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু আমি আগে চলে গেছি, ওরা একটু লেট হয়েছে কোনোভাবে, হয়তো দূরের একটা জায়গায়, তো আমাকে ওরা বলছে যে আজমেরি মানে তুমি ক্যাসে কাট দিয়া, আমি বলছি কালা জাদু। সো এইটা আসলে খুব হয় আমার সাথে, যে আমি মানে এগুলো আসলে বেসিক শিক্ষাটা তো ভাইয়া, হ্যাঁ পারিবারিক শিক্ষাটা খুব দরকার। কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই ভাইয়া, যে আমরা অনেক কিছু জানি বা শিখি যেটা হয়তো একটা বয়সের পর যে আমার মনে হতে পারে যে এটা হয়তো আমার শিক্ষাটায় একটু ঘাটতি ছিল বা একটু ভুল ছিল, আমরা কিন্তু চাইলেই সেটা চেঞ্জ করতে পারি। আমাদের মধ্যে না ওই গোড়ামিটা ধরে না রেখে যে আমি যা জানি সেটাই ঠিক, আমার কিন্তু জানার অনেক শেষ নাই, না জানার শেষ নাই ভাইয়া। একটা জিনিস কিন্তু আমি যা শিখে আসছি আমি হয়তো ভুলই শিখে আসছি, তো আমি যখন একটা নতুন কিছু শেখার জন্য ওপেন থাকবো তখন লাইফ অনেক ইজি হবে। না আমার মেয়ে কি বলছে জানেন না, বলছে যে মা তোমার তো আসলে টিচার হওয়া দরকার ছিল, আর মানে তুমি যে একটা পয়েন্ট তোমাকে কেউ কিছু বললে তুমি যে পরিমাণে লেকচারটা দাও। আমার হিন্দিটা তো বাংলাদেশি মেয়ের হিন্দি বলে আমি বেঁচে গেলাম, কারণ ভুলভাল হ্যাঁ ওরকম, আমি খুব খুশি, আমার আর অত এফোর্ট দিতে হয় নাই। বাট টাবু উনি তো খুব সিরিয়াস, উনি কিন্তু উচ্চারণ একদম ঠিক হইতে হবে। সো আমাকে বলে তুমি বলো শব্দটা, হ্যাঁ। সো উনি কিন্তু বাংলা অনেক আগেও অনেক বাংলা ডায়লগে কাজ করেছে কলকাতায়, হ্যাঁ। সো আমার এটা খুব ভালো লেগেছে। এবং মির্জার ডায়লগ, অনেকগুলো ডায়লগ ওরা আসলে মানে কলকাতার যারা গিয়েছেন তারা তো আসলে কলকাতার ওই টোনটা নিয়ে আসলে কথা বলেন বাংলাটা। সো ওইটা আসলে ওরা চেষ্টা করেছে অনেকটা যে যাতে বাংলাদেশিদের মতো হয়, কারণ এই ক্যারেক্টারগুলো বাংলাদেশ থেকেই যাওয়ার কথা ছিল। সো আসলে যেহেতু এটা বাঙালি একটা মেয়ের ক্যারেক্টার এবং সে একটা প্রোগ্রামে যাবে, সো ওখানে আসলে সবচাইতে যেই কাপড়টা সে পড়তে চায়, সবচাইতে ভালো যেটা মনে করে সেটা পরবে। সো বিশালের প্রথম কথাই ছিল কানজের লুক হতে হবে, কারণ বিশালের মাথায় ঢুকে গেছে আমার কানজের ওই লুক, হ্যাঁ। তো বলছে যে তো তারপরে ওরা চিন্তা করলো যে একেবারে ওই রকমই শাড়িটার কালার হতে হবে। সো ওইটার কাছাকাছি আসলে তখন পাওয়া যায় নাই, সো ওই শাড়িটা তখন নেওয়া হয়েছে এবং ব্লাউজের প্যাটার্নটাও ওইভাবে করা হয়েছে যাতে একদমই কানজের ওই লুকটা হয়। আর আমার তো ভীষণ ভালো লাগছে যে যখন নেটফ্লিক্সে কেউ খুফিয়া অন করছে প্রথম শটটার পরের হচ্ছে যে আমাকে মানে জামদানিতে দেখছে মানুষ। সো এটা সত্যি আমার অনেক ভালো লাগে ভাইয়া। যখন আমি কানজে গেছি তখনও যখন জামদানি আসলে এইভাবে মানুষ পছন্দ করেছে, আমার খুবই ভালো লাগে। এবং এটা আমি একদম ইন্টেনশনালি করি, মানে এটা আমার অনেক হয় না যে আমি এরকম না যে আসলে এমনি হয়ে যায়, এরকম না। আমি চেয়েছি যে আমি ব্যক্তি বাঁধন হিসেবে বা আমার সোসাইটিতে বা আমার দেশে আমি আসলে কতটুকু ইম্প্যাক্টফুল হইতে পারবো। সো এইটা আমার মানে কি বলবো ঐতিহ্যের একটা পার্ট। সো এইটা যখন আমি ক্যারি করছি তখন মানুষ যেমন জানছে তেমনি আবার কিন্তু অনেকে অনুপ্রাণিত হচ্ছে। আপনি চিন্তা করতে পারবেন না এখন জামদানি মানে মানুষ বিয়েতে পড়ছে, মানে জামদানির আবার একটা মানুষের ভালো লাগা তৈরি হয়েছে। এবং জামদানি যারা তাঁতি আছেন, যারা মানে বোনেন সেই শিল্পীরা, তারা আসলে আমাকে কিন্তু ওইভাবে চোখেও দেখে নাই, কিন্তু তারা মানে ওখানে আমি খুব পপুলার। সো যারা এখানে রিক্রুট করেন যারা, তারা আমাকে এসে আবার বলে যে বাঁধন তুমি জানো, আমাদেরকে বলে যে আপা শুনেন আপনি বুঝতেছেন না, এটা বাঁধন আপার শাড়ি, এটা বাঁধন আপার শাড়ি, এটা বাঁধন আপা ওই অনুষ্ঠানে পড়ছিল। সো এটা যে কি ভালো লাগে। আমি এই কিছুদিন আগে মেরিলের প্রোগ্রামে একটা শাড়ি পরেছি, ওটা হচ্ছে মিরপুরে বেনারসি সিল্ক। তো ওই কারিগর আবার আমার যে শাড়িটা রিক্রুট করে আমাকে দিয়েছেন, যে ডিজাইন করেছেন, না উনি ফোন করেছে যে ওরা এটা আবার সবাইকে দেখাচ্ছে যে দেখো মিরপুরের শাড়ি পরেছে, হ্যাঁ। সো আমার কাছে মনে হয় যে এই ছোট ছোট জিনিসগুলো তো আমার পক্ষে সম্ভব। মানে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বলেন, মানুষ হিসেবে বলেন, আর একজন অ্যাক্টর হিসেবে বলেন, আমি আমার আয়ত্তে এটা আছে। আমার খুব বড় কিছু করতে হবে না। আমার কাছে মনে হয় যে আমি এতটুকুই যদি করতে পারি সেটাই আমার জন্য অনেক। এবং আপনি ওই সময় আমি যে কনফিডেন্সটা পাই সেটা আসলে অন্য কিছুতে পাবো বলে আমার মনে হয় না। এটা একটা সিক্রেট। সো যদি কেউ মনে করে যে আমি কেন এত কনফিডেন্ট, আমার মনে হয় যে
নিজের নিজের যা আছে নিজের সব কিছুতে স্যাটিসফাইড থাকার একটা খুব বড় শক্তি আছে।